This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদাতে নজর রাখতেই হচ্ছে, তার কারণ মালদায় তৃণমূল কর্মী খুনের পর 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো অধরা জাকের। 10 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও মূল অভিযুক্ত এখনো অধরা। তৃণমূলের অঞ্চল সভাপতিকে আগেও হুমকি দেয় এই জাকের। টিভি 9 বাংলার হাতে এসেছে সেই হুমকির ভিডিও, তারপরও কেন সতর্ক হয়নি পুলিশ, উঠছে প্রশ্ন। দেখুন সেই হুমকি ভিডিও। हाथ खर्चा ली भी कोई रफिको कोई हाथ खर्चा ली भी 10% 15% টাকা লিছি দেখলে বোঝা দেখি রে তোর কিনে আমি 20 দিন 1 মাস ভরা গাছে শুতেছি, পাপ করিনি তাও শুতেছি, তোকে প্রেসিডেন্ট কইরা এটা হিসাব তোকে দিতে হবে, তোকে এটা হিসাব দিতে হবে। প্রধান মালদা থেকে এই মুহূর্তে সুব্রত রয়েছেন আমার সঙ্গে, আমি সরাসরি সুব্রতের কাছে জানতে চাইবো, সুব্রত 24 ঘন্টা পেরিয়ে গেছে, মূল অভিযুক্ত জাকির এখনো কেন অধরা? দেখো, এটাই সব থেকে বড় প্রশ্ন। কারণ জাকির অধরা নাকি তাকে ধরতে দ্বিধা হচ্ছে, এখন এই প্রশ্নটা উঠছে। কারণ মানে দুলাল সরকার বা বাবলা সরকারকে খুনের ঘটনায় তুমি দেখতে পাবে যে বাবলু এবং আরও একজন যে রয়েছেন অমিত রজকের ভাই কৃষ্ণা রজক, এই দুজনকে কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে না। এই বাবলুর সঙ্গে তার স্ত্রী তার নিয়মিতভাবে ফোনে যোগাযোগ করে যাচ্ছে, কিন্তু বাবলুকে খুঁজে পাচ্ছে না। বাবলুর জন্য পুরস্কার ঘোষণা করতে হচ্ছে পুলিশের। নাকি কোনো রেস্টুরেন্টের সঙ্গে তার কোনো লেনদেন হয়েছিল, কার সঙ্গে, মানে এটা কান পাতলেই মালদা শহরে জানতে পারা যাবে যে তাদের যোগাযোগটা কাদের সাথে। তো এখানে যেখানে খুব সহজে ট্র্যাক করে পুলিশ পেতে পারে, সেখানে কিন্তু তাদেরকে খোঁজা হচ্ছে না। জাকির তৃণমূল নেতা নাকি ক্রিমিনাল, এই দুটো যখন এক জায়গায় এসে যাচ্ছে, তার মানে এটা বুঝতে হবে পুলিশেরও দ্বিধা হচ্ছে কি যে জাকিরকে খুঁজে পাওয়া। এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই যে তুমি স্পট, এখান থেকে মাত্র কয়েক কদম হাঁটলেই সামনে হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক। দিনে রাতে সর্বক্ষণ এখানে খোলা থাকে, বহু মানুষের যাতায়াত, এবং সেখানে দোকান বাজার সব খোলা থাকে। তো সেইখানে ওপেনলি এসে তাদেরকে মুখ ঢাকতে হয়নি, মুখোশ পরতে হয়নি, মাফলার মুখে জড়াতে হয়নি। তারা এসে তাদের স্পর্ধা এই জায়গায় যে তারা এসে এখানে এইভাবে এখান থেকেই তো প্রশ্নটা ওঠে যে তাহলে কি মালদা এই মুহূর্তে দুষ্কৃতীদের কার্যত মুক্তাঞ্চলে পরিণত হয়েছে? এই প্রশ্ন উঠছে, তার কারণ একটা সতর্কীকরণ নিয়ে কালিয়াচকে ব্যাংকের দেওয়ালে লেখা অস্ত্র নিয়ে ব্যাংকে প্রবেশ নিষেধ। ভাবুন একবার, ছবিটা দেখুন, ব্যাংকের গায়ে ব্যাংকের ভিতরে লেখা অস্ত্র নিয়ে ভিতরে প্রবেশ নিষেধ। আপনি যখন ব্যাংকে যান সাধারণভাবে আপনি কি কখনো দেখেছেন ব্যাংকের ভিতরে এই কথা লেখা থাকে? দেখেননি। কিন্তু এই ছবি মালদার ছবি, এই ছবি কালিয়াচকের ছবি, যেখানে ব্যাংকের ভেতরে লেখা অস্ত্র নিয়ে ব্যাংকে প্রবেশ নিষেধ। এই ব্যাংকের কাছে গতকাল আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি করতে দেখা যায়, নৃশংসভাবে খুন করা হয় এক তৃণমূল কর্মীকে। আমি আরও একবার আমার সহকর্মী সুব্রতোষের কাছে যাই। সুব্রতোষ, আমরা যখন কোনো মেট্রো স্টেশনে যাই তখন দেখি ভেতরে লেখা থাকে যে এখানে ভারী ব্যাগ নিয়ে যাবেন না, ব্যাংকের ভেতরে লেখা থাকে যেখানে জোরে জোরে ফোনে কথা বলবেন না, এইরকম লেখা থাকে, পেট্রোল পাম্পে লেখা থাকে মোবাইল ব্যবহার করবেন না, কিন্তু ব্যাংকের ভিতরে লেখা আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করবেন না। তার মানে এটা কতটা জল ভাতের মতন হয়ে গেছে কালিয়াচকের মানুষের কাছে। একদমই তাই। তোমাকে আমি বলছি, এই যে দেখো ওইখানে ঘটনাস্থল, ওইখানে সেখানে জাকিররা দাপটের সঙ্গে এসে খুন করে চলে গেছে। আর এখানে হচ্ছে এই সিএসপি কাস্টমার সার্ভিস পয়েন্ট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের, এবং সেখানেই কিন্তু পরিষ্কারভাবে সেখানে এই কথাটা লেখা রয়েছে। আমি তোমাকে এসে দেখাচ্ছি যে এখানে এই দেখো, ওনারা বাধ্য হচ্ছেন এইখানে লিখে রাখতে অস্ত্র লইয়া ভিতরে প্রবেশ নিষিদ্ধ। এই অস্ত্র লইয়া ভেতরে প্রবেশ নিষিদ্ধ স্পষ্ট করে দেওয়া আছে আদেশ অনুসারে এই বয়ানটা। কারণ এখানে কিন্তু আকছার অস্ত্র নিয়ে যাতায়াত একেবারে অবাধে, যেখানে পুলিশ বলছে যে নাকি গুলি ছোড়া হয়নি, আমরা কার্তুজ খুঁজে পাচ্ছি,
কিন্তু পড়ে থাকতে দেখা যাচ্ছে। ওপেন আগ্নেয়াস্ত্র হাতে তারা দাপট দেখাচ্ছে। পুলিশ বলছে যে যে মারা গেছে তার কাছে কোনো গানশটের মানে কোনো ক্ষত নেই। এবং একেবারে তাহলে একটু আগে যে কথা আরো বলছিলে যে যারা এই দুষ্কৃতীরা যারা প্রকাশ্যে কাউকে খুন করছে, মারছে, গুলি করার পর মাথা থেতলে দিচ্ছে, এইটুকুনি ভয় নেই যে মুখে কোনো মুখোশ পড়বে, একেবারে মুখোশ ছাড়া তারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, কালিয়াচকের যেখানে তৃণমূল কর্মী গতকাল খুন হয়েছেন তার একেবারে মানে হাতখানেক দূরে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই ব্যাংকের দেওয়ালে লেখা অস্ত্র নিয়ে ব্যাংকে প্রবেশ নিষেধ। আপনিও তো প্রচুর ব্যাংকে যান, লেনদেন করেন, আপনি কখনো দেখেছেন ব্যাংকে এরকম লেখা থাকে বলে? কি চলছে কালিয়াচকে, কি চলছে মালদায়? শুনুন, আমি তো দীর্ঘ 38 বছর চাকরি শুধু করিনি, এই যে ব্যাংকগুলোতে আমরা খুব অনেক নজর রাখতাম। আজ পর্যন্ত কোনোদিনও শুনিনি যে এইরকম কোনো জায়গায়, কারণ এটা তো অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ব্যাংক অথরিটি তাকে লেখা হয়েছে যে অস্ত্র ছাড়া আপনার ঢোকেন। এটা কেন লিখেছে আপনাকে বলি, সন্তান যদি আজকে গুলিতে মারা যায়, মার কোলে যদি আজকে সন্তান ওখানে পড়ে থেকে যদি রাইগোমোটিস হয়ে যায় মানে পোকা হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত পুলিশ না বলবে ততক্ষণ ওটা মৃত বলে ডিক্লেয়ার হবে না। এটা তো আমরা আগে দেখেছি। অতএব এই ক্ষেত্রে আপনি যে বলছেন মালদা টালদা বিভিন্ন জায়গায় যে ছেলেগুলো আজকে আর্মস ইউজ করছে, আপনি শুধু দেখুন সমস্ত ইয়ং ছেলে, এগুলো টোটালি মিসগাইডেড হয়েছে এবং এদেরকে আজকে লাগানো হয়েছে যে আজকে যারা নাকি আজকে মানে অর্থ বিনিময়ে তারা এই সমস্ত কাজগুলো করছে। তাহলে আপনি বুঝে দেখুন, আমরা বাংলাদেশকে সমালোচনা করি, আমরা আফগানিস্তানকে সমালোচনা করি, আজকে আমার এখানে মালদা মুর্শিদাবাদের যে সিনগুলো আপনারা দেখাচ্ছেন কত দুর্ভাগ্যজনক ঘটনা। আজকে অ্যাডমিনিস্ট্রেশন, মুখ্যমন্ত্রী যে আজকে ধমক দিয়েছে এবং এখানে অ্যাডমিনিস্ট্রেশন যে টোটালি ফেইলিউর, ব্যাংক ম্যানেজার আজকে বলবে যে আমার এখানে এই অবস্থা, তাকে ইনস্ট্রাকশন দিয়ে লিখতে হচ্ছে যে অস্ত্র ছাড়া। আচ্ছা, এটা কখনো হয়? অস্ত্র তো ভিতরে কেপ্ট কনসিল্ড, ভিতরে রাখবে, ছোট অস্ত্র পাওয়া যাচ্ছে, এটা কি হবে? কোনোদিনও হবে না। যারা অ্যাটাক করার, যারা মার্ডার করার, যারা ডাকাতি করার, তারা ঠিক করে যাবে। কারণ আজকে সিসিটিভি লাগানো সত্ত্বেও মুখে কিন্তু আজকে কালো কাপড় নেই, কারণ তারা জানে এই পুলিশ আমাকে যদি ধরেও এর কোনো শাস্তি হবে না। আমি ঠিক রাজনৈতিক নেতারা আমার বাড়ির লোককে খাওয়াবে এবং আমাকে রাজার হালে জেলে রাখবে এবং জেল থেকে বেরোবার দায়িত্ব তারাই নিচ্ছে। অর্থাৎ লাগামহীন ভাবে আজকে অ্যাকশন নিচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে বিজেপি নেতা এবং কাউন্সিলর সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, মালদা কোথাও কি দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে? তার কারণ ব্যাংকের দেওয়ালে লেখা এখানে অস্ত্র নিয়ে আসবেন না, অস্ত্র নিয়ে প্রবেশ নিষেধ। আর এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একেবারে মানে হাতখানেকের দূরে তৃণমূল কর্মী গতকাল প্রকাশ্য দিবালোকে খুন হয়ে গেলেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমার ধারণা এটা সব ব্রাঞ্চেই এটা লেখা থাকে অস্ত্র নিয়ে আসবেন না। কিন্তু আপনি যে বললেন যে মালদাটা হচ্ছে আপনার সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল, কেন শিয়ালদা আপনার মনে হয় না সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল? তৃণমূল যেখানে আছে আপনি প্রত্যেকটা জেলা ওয়াইজ ভাবুন। এই যে কদিন আগে, এই তো মাঝখানেও হয়নি, সুশান্ত ঘোষ কলকাতার কাউন্সিলর, আপনি আজকে মালদার কাউন্সিলর দেখাচ্ছেন। সুশান্ত ঘোষের ক্ষেত্রে বন্দুকটা খারাপ ছিল, তাই সুশান্ত ঘোষ এখনো বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। নয়তো এতদিনে সুশান্ত ঘোষের ফটোয় মালা হয়ে যেত, মাস 6 মধ্যে বাৎসরিকের কাজও কমপ্লিট হয়ে যেত। বিষয়টা তো এরকম, উনি কপাল জোরে বেঁচেছেন। আমি আপনাকে বলছি, দেখুন এই যে আপনি 12 দিন অন্তর বলছেন, আপনি আমাকে বলুন তো কোন দিকে যাবেন? আপনি মালদাতে 12 দিন অন্তর রয়েছে, আপনি খুঁজে দেখুন আরো বহু তৃণমূল কর্মী তার হাতে এখানে সেখানে নিজের দলের হাতে মরেছে। যদু বংশ এমনি করেই ধ্বংস হবে। ওরা যে হারে মারছে এবং মরছে, তাতে আমার মনে হয় না 26 ওরা প্রার্থী দিতে পারবে। শুধু পিসি আর ভাইপোই দেখে যাবে, আর সব বোধহয় মরে যাবে, এমন অবস্থা দেখা যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য সজল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, বখরার ভাগাভাগি নিয়ে তৃণমূলের এই কোন্দলের বলি তৃণমূল নেতা, কিসের বখরা নিয়ে এত নৃশংসতা, এত রক্তারক্তি? আক্রান্ত বকুল এবং অভিযুক্ত জাকির দুজনেই পুলিশের খাতায় ইতিমধ্যেই দাগি। তোলাবাজি, অপহরণ, বেআইনি অস্ত্র মামলা দুজনের বিরুদ্ধেই রয়েছে। দুজনেই সম্প্রতি জেল থেকে ছাড়া পান। তারপর সীমান্তের অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়েই কি এই দুই শাসক নেতার মধ্যে লড়াই? জানবো। আমার সহকর্মী সুব্রতোষ রয়েছেন। সুব্রতোষ, এই জাল নোট, মাদক, চোরাচালানের স্বর্গরাজ্য এই এলাকা, সেখানে কি এই মুনাফার বখরা নিয়েই শাসক দলের অন্দরের কোন্দল?
মূলত জাল নোট থেকে শুরু করে অন্যান্য যা কিছু পাচার, সেটা তো কালিয়াচক বরাবরেরই আছে। মাদক পাচার, জাল নোট পাচার, এই দুটো মূলত হচ্ছে এখানকার একেবারে মানে নিজস্ব ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এবং সেটা শুধু মানে এই রাজ্য থেকে অন্য রাজ্য নয়, আন্তর্জাতিক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। কারণ এছাড়া যেটা সবচেয়ে বড়, কিছুদিন হলো সেই মাদকের ব্যবসাটা কিছুটা হলেও কমতি হয়েছে। কারণ তার আগে পোস্ত চাষ, আফিম এবং তারপর সেখান থেকে ইয়াবা ট্যাবলেট, সেই ইয়াবা ট্যাবলেট এখন খুব বেশি মানে পাচার হচ্ছে। এর পাশাপাশি জাল নোট তো বরাবর হয়ে এসছে, এখনও আসছে। এছাড়া যেটা এখানে মূলত যে ব্যবসাটা সবচেয়ে বেশি দেখা যায় তা হলো এখান থেকে লেবার, পরিযায়ী শ্রমিক যায়। সেই পরিযায়ী শ্রমিক যারা যায় তাদেরকে হচ্ছে লেবার ঠিকাদাররা নিয়ে যায়। এবার সেই লেবার ঠিকাদারদের সাথে তাদের সঙ্গে একটা মোটা অঙ্কের টাকার লেনদেন থাকে সেই এই এলাকার যারা ক্রিমিনাল বা যারা মাসলম্যান যারা, তাদের সঙ্গে, এবং তাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে শাসক দলের নেতারা। কখনো কখনো এই মাসলম্যানরাই কিন্তু কখনো পদ পেয়ে তারাই আবার শাসক দলের নেতা হয়ে যাচ্ছেন। এর পাশাপাশি যেটা আরও উল্লেখযোগ্য বিষয়, কারণ হচ্ছে তারা শাসক দলের নেতা এই কারণে হচ্ছেন যে পঞ্চায়েতগুলো দখল করা। তুমি যদি একটু শোনো যে সেই জাকির শেখ সে যখন হুমকি দিচ্ছে তার কথাগুলো, সে বলে দিচ্ছে যে আমাকে পার্সেন্টেজ চাইবি, সে বলছে আমি দুটো প্রধান তৈরি করে দিলাম। মানে জাকিরের ওপর নির্ভর করছে কে প্রধান হবে, কে প্রধান হবে না। তো ফলে পঞ্চায়েতের যখন প্রধান কে করবে তারাই স্থির করছে, প্রধান হচ্ছেন। এবং সেখানে যেমন এই যে রাস্তাটা হচ্ছে, এই রাস্তার কাজ এর থেকে শুরু করে 100 দিনের কাজ, বিভিন্ন বা পুকুর খননের কাজ, বিভিন্ন সরকারি প্রকল্প যে সমস্ত পঞ্চায়েতে আসে, সেই কাজের টাকা, সেই কাজের টেন্ডার পাওয়া, সেই কাজের টেন্ডার কে পাবে তা স্থির করা, এবং সেখান থেকেই হচ্ছে ভাগ বটোয়ারার মানে সরকারি টাকার সেই ভাগ। তার মানে সুমত, সেই জাকিরের মতন ক্রিমিনাল একেবারে পুলিশের খাতায় যারা দাগি, তাদের উপর নির্ভর করে মালদায় নানা সরকারি প্রকল্প এবং উন্নয়নমূলক কাজও চলছে। আমাদের সঙ্গে থাকো। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তবে এই যে মালদায় একের পর এক তৃণমূল নেতা গোষ্ঠীদ্বন্দ্বের জন্য খুন হয়ে যাচ্ছেন, গোষ্ঠীদ্বন্দ্বের কথা মেনে নিয়েও কড়া বার্তা কিন্তু দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল জমানায় রাজনৈতিক রং দেখে পদক্ষেপ করা হয় না, যে দোষী সে শাস্তি পাবেই, কেউ নিজেকে কেউ কেটে ভাববেন না, কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না? গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে, একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। সেখানে একটা রাজনৈতিক দল, লক্ষের উপর দলীয় পদাধিকারী, তো এত বড় পরিবার, সেখানে 2-4 জনের মধ্যে মনোমালিন্য, মতভেদ থাকতেই পারে, এবং এটা স্বাভাবিক, এটা পরিবারের নিয়ম, এটা সংসারের রীতি নীতি। তার মানে এই না যে আমি যা ইচ্ছা করে বেড়াবো। যদি কেউ কোনো রকমভাবে দলকে দুর্বল করতে চায়, তার বিরুদ্ধে বিগত দিনেও দলীয় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিয়েছে, আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত থাকে, রাজ্যের পুলিশ প্রশাসন দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। আর এবার এক নজর দেখে নেব কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। মালদা তৃণমূল কর্মী খুনের 24 ঘন্টা পার, এখনো অধরা জাকির শেখ সহ বাকি অভিযুক্তরা। জাকিরের নেতৃত্বে বকুল শেখের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনা এখনো পর্যন্ত গ্রেপ্তারি করা হয়নি কাউকে, আটক করা হয়েছে 10 জনকে। কবে অভিযুক্তদের নাগাল পাবে পুলিশ? মালদা তৃণমূলের কোন্দলে একের পর এক নেতা খুন, গোষ্ঠীদ্বন্দ্বের কথা মেনে নিয়ে কড়া বার্তা অভিষেকের। তৃণমূল জমানায় রাজনৈতিক রং থেকে পদক্ষেপ করা হয় না, যে দোষী সে শাস্তি পাবেই, কেউ নিজেকে কেউ কেটে ভাববেন না, কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। ফের মেদিনীপুর মেডিকেলের সিআইডি টিম মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দীকে জিজ্ঞাসাবাদ তদন্তকারী আধিকারিকদের। গতকাল হাসপাতাল সুপার, চিকিৎসক, জুনিয়র ডাক্তার, নার্সদের জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বেশ কিছু নথিও সংগ্রহ করেন তারা। স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতিদের অবস্থা এখনো সংকটজনক। এসএসকেএমে চিকিৎসাধীন 3 জনই। নাসরিন খাতুনকে ভেন্টিলেটর থেকে বার করা হয়েছে, এখন আইটিইউতে তিনি চিকিৎসাধীন। এখনো সিসিউর ভেন্টিলেশনে মাম্পি সিং। ফের 3 জনের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট পর্যালোচনা করবে মেডিকেল বোর্ড।
এসএসকেএমে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, পথ দুর্ঘটনায় গুরুতর জখমকে প্রাথমিক চিকিৎসার পর দীর্ঘক্ষণ ট্রলিতে ফেলে রাখার অভিযোগ, পরে পা বাদ দিতে হবে বলে জানান চিকিৎসকরা। দ্রুত চিকিৎসা হলে যুবকের পা বাঁচানো যেত, এমনটাই দাবি পরিবারের। ফুড ডেলিভারি করতে গিয়ে লরির ধাক্কায় আহত হন ওই অ্যাপ কর্মী। পূর্ব বর্ধমানের আউশ গ্রামে হাড়হিম করা হত্যাকাণ্ড, 2 শিশুকন্যার সামনে স্ত্রীকে খুন স্বামীর। খুনের পর দেহ পুঁতে মেয়েদের নিয়ে রাতে ঘুমিয়ে অভিযুক্ত, পরে মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত স্বামী। দিনহাটায় জোড়া খুনে চাঞ্চল্যকর দাবি নিহত স্ত্রীর। মৃত হাসানুর রহমানের স্ত্রীর অভিযোগ, ভেটাগুড়িতে বালাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের জাকির মিয়া এবং তার সঙ্গীরা পুরনো শত্রুতার জেরে স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। নিহত অপরজন ঘটনা দেখে ফেলায় তাকেও খুন করা হয়েছে বলে অভিযোগ। গতকালের পর আজ ফের ভাঙা হচ্ছে বাঘা যতীনের বেআইনি ফ্ল্যাট। চোখের সামনে আস্ত ফ্ল্যাট ভেঙে পড়া দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বেআইনি জলাজমির উপরে কিভাবে ফ্ল্যাট গড়ে উঠলো তাই নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রমোটার। বাঘা যতীনে বহুতল বিপর্যয়, বেআইনি নির্মাণের বিরুদ্ধে পথে নামলো বামেরা। এদিন প্রতিবাদ মিছিল করেন সিপিএম কর্মী সমর্থকরা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবি তোলা হয়। ফের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে তলব ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। 17 জানুয়ারি দুপুর 12:30টায় হাজিরা নির্দেশ। প্রিয়াঙ্কু পান্ডের বেআইনি বাড়ি নির্মাণে মদত দেওয়ার অভিযোগ তৎকালীন ভাটকারা পুরসভার চেয়ারম্যান অর্জুন সিং এর বিরুদ্ধে। এর আগে দুবার তাকে তলব করা হলো। গড়হাজির ছিলেন বিজেপি নেতা। বাদুড়িয়া তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে ইনকাম ট্যাক্সের হানা। 6 ঘন্টা ধরে নথিপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা। পঞ্চায়েত সমিতির সদস্য মৌমিতা ঘোষ জানিয়েছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা রয়েছে তাদের। জিএসটির কাগজপত্র দেখতে এসেছিলেন ট্যাক্স ডিপার্টমেন্টের লোকজন। আজ সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে শুনানি হবে। গত শুনানিতে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাইয়ের উপরে জোর দিয়েছিল শীর্ষ আদালত। পুরো প্যানেল বাতিল হবে নাকি যোগ্য অযোগ্যদের আলাদা করা যাবে, আজই সিদ্ধান্ত শোনাতে পারে সুপ্রিম কোর্ট। নদিয়া ফের গ্রেপ্তার বাংলাদেশ অনুপ্রবেশকারী। এক বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং তাকে সাহায্য করার অভিযোগে এক দালালকে গ্রেপ্তার করেছে হাঁসখালী থানার পুলিশ। 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে ধামতলা থানা পুলিশও। ধৃতদের মধ্যে রয়েছেন একজন মহিলাও। কি উদ্দেশ্যে বেআইনিভাবে ভারতে ঢোকেন তারা জানার চেষ্টা করছে পুলিশ। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য বৈঠক বাতিল। আগামী সপ্তাহে বাংলাদেশের রাজশাহীতে বৈঠক হওয়ার কথা ছিল। মালদা চেম্বার অফ কমার্স জানিয়েছে সুখদেবপুরে উত্তেজনা থাকায় বৈঠক হবে না। মিটিং বাতিল হওয়ায় সীমান্তে থমকে গেছে রপ্তানি। সেলফি না তোলা গৃহশিক্ষকের বকুনি, অভিমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ মৃতের পরিবারের। গৃহশিক্ষককে জিজ্ঞাসাবাদ পুলিশের। কি ঘটেছিল জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে মাঝ রাস্তায় 2 মহিলার হাতাহাতি, জখম 2 জন ভর্তি হাসপাতালে। একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। ঘটনা জলপাইগুড়ি শহরের এক মহিলার স্বামীর সঙ্গে অপর মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই সন্দেহ থেকেই গণ্ডগোলের সূত্রপাত। ফের বাঘের আতঙ্ক রাইকা পাহাড় জঙ্গল সংলগ্ন গ্রামে। বাঘের অবস্থান বুঝতে পায়ের ছাপ খোঁজার চেষ্টা চালাচ্ছে বন দফতর। গতকাল বেলডুংডির জঙ্গলে খাঁচা পাতা হলেও ধরা পড়েনি বাঘ। বাঘের আতঙ্কে থরহরি কম্প জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দারা। আরো শক্তিশালী দেশের নৌসেনা। মুম্বাইতে নৌসেনা 3টি যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে হান্টার কিলার আইএনএস বাগশির নামে একটি সাবমেরিন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস সুরাট নামে যুদ্ধজাহাজ এবং আইএনএস নীলগিরি নামে অত্যাধুনিক ভেসেল। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে চাপ বাড়ালো আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে ইডি। অনুমোদন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। দিল্লিতে কংগ্রেসের নতুন সদর দপ্তরের উদ্বোধন। নতুন দপ্তরের নাম ইন্দিরা ভবন। 6 তলা ভবনের সবচেয়ে উপরে কংগ্রেস সভাপতির ঘর, তার ডান দিকে সোনিয়া, বাঁয়ে রাহুল গান্ধীর ঘর। 1 তলায় সাংবাদিকদের বসার ব্যবস্থা। নতুন সদর দপ্তর হলো 24 আকবর রোড। ছাড়ছে না কংগ্রেস। ঘন কুয়াশায় ঢাকলো দিল্লি। দৃশ্যমানতা কম থাকায় বাতিল একাধিক বিমান ও ট্রেন। আজ ভোর থেকে কুয়াশার চাদরে ঢেকে যায় রাজধানী এবং সংলগ্ন এলাকা। দৃশ্যমানতা নেমে যায় শূন্যে। প্রায় 250 বিমান এবং 26টি ট্রেন বাতিল করা হয়েছে। মাঘের শুরুতেও ম্লান শীত। আজও স্বাভাবিকের উপরেই কলকাতার রাতের তাপমাত্রা 15.4 ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর দমদমের পারদ। বাঁকুড়া 13.7, শ্রীনিকেতন 12.6। এখনই জাঁকিয়ে শীতের আশা কম। প্রশ্নের উত্তর আজকে সুপ্রিম কোর্ট থেকে মিলবে। একেবারেই দেখো, 2টোর সময় সুপ্রিম কোর্টে এই শুনানি হওয়ার কথা এবং একাধিক পক্ষ রয়েছে। রাজ্য সরকার, এসএসসি পর্ষদ, তারা তাদের বক্তব্য ইতিমধ্যেই পেশ করেছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রশ্ন রয়েছে, তিনি এর আগেই সন্দেহ প্রকাশ করে বলেছেন যে প্যানেল দেখে মনে হচ্ছে ডাল মে কুচ কালা হয় ইয়া ফির পুরা ডালই কালা হয়। কিন্তু সব থেকে যেটা বড় কথা, এই যে আমার সঙ্গে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা প্রত্যেকে শিক্ষক, মাস্টার মশাই, দীর্ঘদিন ধরে স্কুলে পড়াচ্ছেন। হঠাৎ করে এই দুর্নীতির কোনো লিস্টে নাম না থাকা সত্ত্বেও তাদের কিন্তু বিপাকে পড়তে হচ্ছে। আমি একটু কথা বলবো, আজকে কি আশা করছেন সুপ্রিম কোর্টে? অবশ্যই আমরা ন্যায় বিচার আশা করছি। আমরা চাই না যে এই শুনানি আর দীর্ঘ হোক, কারণ আমরা গত 27শে নভেম্বর থেকে আজকে 15ই জানুয়ারি অবধি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যোগ্য, যাদের এগেনস্টে সিবিআই বা কমিটি কারু রিপোর্টেই কোনো দুর্নীতি এখনো অবধি ধরা পড়েনি, তারা আমরা রাস্তায় আছি। রাস্তায় আছেন শিক্ষকরা, আপনারাও রাস্তায় আছেন। আজকে রাজ্য সরকারের কাছে আপনাদের কি বার্তা থাকবে? এটাই বার্তা থাকবে, প্রধান বিচারপতিকে যথাযথ তথ্য প্রমাণ সহযোগে ওনার প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে ওনাকে সন্তুষ্ট করুক এবং সেগ্রিগেশন যে সম্ভব সেটা জোরালোভাবে তুলে ধরুক এবং আজই এই মামলার একটা নিষ্পত্তি হোক। এই দেখো, এই যে পেছনে যারা বসে রয়েছেন, আমি দেখাতে বলবো প্রচুর শিক্ষক, তারা বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন এবং তারা কিন্তু এসে দাবি করছেন একেবারে সুমন। এবং এই সমস্ত শিক্ষকরা যারা ইতিমধ্যে চাকরি করছেন, তাদের চাকরি থাকবে না থাকবে না, আজ তারই শুনানি হতে চলেছে দুপুরবেলা 2টোর সময় সুপ্রিম কোর্টে। আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায়। আর এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখতেই হচ্ছে, নবনালন্দা স্কুলে কাঁচ ভেঙে ছাত্র জখমের ঘটনায় মামলা রুজু। স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু টালিগঞ্জ থানা পুলিশের। আরো বিস্তারিত জানাবেন সহকর্মী সুজয় রয়েছেন টেলিফোন লাইনে। সুজয়, দেখো, টালিগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করেছে ওই নবনালন্দা স্কুলে যে দুর্ঘটনাটি ঘটেছিল সেই ঘটনা, এবং এক্ষেত্রে স্কুলের তরফ থেকে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে পরিচয়ের নামে মামলা রুজু হয়েছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং ইতিমধ্যে স্কুলের কাছ থেকে তারা তালিকা দিয়েছে যে কারা কারা এই স্কুলের ওই সমস্ত রকম রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে, সেই দিন কার ডিউটি ছিল, নির্দিষ্ট সময় কতদিন অন্তর এই রক্ষণাবেক্ষণ হয়, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখতে চাইবো যে ছাত্র যে পড়ুয়া জখম হয়েছিল সে আপাতত হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে এবং সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলে তার সঙ্গে পুলিশ কথা বলবে, তার বয়ান রেকর্ড করবে এবং পরবর্তী তদন্তে। বেশ, অনেক ধন্যবাদ তোমার সুজয়।